সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি 26 ব্যাচের সকল বোর্ডের রসায়ন প্রথম পত্র প্রশ্নটি তোমাদেরকে সমাধান করে দিব। তো ইনশাল্লাহ এই প্রশ্নে 8টা প্রশ্নের মধ্যে তোমাদের যে প্রধান যে ম্যাথমেটিক্যাল যে পার্টগুলো স্টুডেন্টরা সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো অ্যান্সার করে, আমি ওই প্রশ্নগুলো আজকে তোমাদেরকে এই ক্লাসে সলভ করে দিব। তো দেখো, প্রথমে আমাদের যে প্রশ্নটা এসেছিল রসায়ন প্রথম পত্রে, সেটা হচ্ছে কি দুইটা দেওয়া আছে, পাত্র দেওয়া আছে, ওই দুইটা পাত্রের দ্রবণকে 3 নম্বর একটা পাত্রে মিশ্রিত করা হয়েছে এবং এখানে দেওয়া আছে হচ্ছে কি ওয়াই এর পারমাণবিক ভর দেওয়া আছে 11, আর হচ্ছে দেওয়া আছে কি এক্স হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণাঙ্ক বা দ্রাব্যতার গুণফল দেওয়া আছে 1 × 10 - 33। তাহলে আমার এখানে প্রথম প্রশ্নটা যেটা এসেছে সেটা হচ্ছে কি উদ্দীপকের 2 নং পাত্রের দ্রবণের ক্যাটায়নটির শনাক্তকারী পরীক্ষার রাসায়নিক সমীকরণ সহ ব্যাখ্যা করো। তাহলে আমার এখানে যেহেতু ওয়াই দেওয়া আছে কি ওয়াই হচ্ছে পারমাণবিক সংখ্যা 11, তার মানে এখানে ওয়াই হচ্ছে কি সোডিয়াম। তাহলে সোডিয়ামের এটা কি এখানে আমরা এখন করব, দেখো এই যে সোডিয়ামের এখানে বলছে কি উদ্দীপকের 2 নং পাত্রের দ্রবণ, তাহলে 2 নম্বর উদ্দীপকের 2 নং পাত্রের দ্রবণটি হচ্ছে কি ওয়াই ওয়েজ। তাহলে এখানে ওয়াই যেহেতু সোডিয়াম, তাহলে এটা সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের এখানকার ক্যাটায়নটা হচ্ছে কি সোডিয়াম আয়ন। তাহলে সোডিয়াম আয়নের শনাক্তকারী পরীক্ষাটা হচ্ছে কি আমরা এর ওয়েট টেস্টটা করব। তাহলে ওয়েট টেস্ট হচ্ছে কি সোডিয়াম আয়ন শনাক্ত করা হয় পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট দ্রবণ দ্বারা। তাহলে আমরা সেটা করব। দেখো এখানে গ নাম্বার অ্যান্সারটা, এই যে গ নাম্বারটা হচ্ছে এখানে উদ্দীপকের দ্রবণটি হচ্ছে উদ্দীপকের দ্রবণটি হলো সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যাটায়নটি হলো কি সোডিয়াম আয়ন। সোডিয়াম আয়ন। তাহলে সোডিয়াম আয়নের শনাক্তকারী পরীক্ষা করা হয় পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট দ্রবণ দ্বারা। তাহলে আমরা করব এখন সোডিয়াম আয়নের শনাক্তকারী পরীক্ষা। সোডিয়াম আয়নের শনাক্তকারী পরীক্ষা, সোডিয়াম আয়নের শনাক্তকারী পরীক্ষা এটা হচ্ছে করা হচ্ছে পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট দ্রবণ দ্বারা। তাহলে হচ্ছে কি K2H2SB2O7 পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট দ্রবণ দ্বারা এটা টেস্ট করা হয়। তাহলে দেখো আমরা সোডিয়াম আয়নটা এটা একটা মূল দ্রবণ নিব। এই যে সোডিয়ামের মূল দ্রবণ নেওয়ার পরে এখানে যদি আমরা পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট দ্রবণ নিই, দ্রবণ নেওয়ার পরে যদি আমরা 5 থেকে 10 মিনিট এটাকে যদি স্টির করি, নাড়াই, তাহলে সোডিয়াম পাইরোঅ্যান্টিমোনেটের সাদা অধক্ষেপ আসবে। এই যে আফটার 5 to 10 মিনিটস হিটিং আমরা পাবো সোডিয়াম পাইরোঅ্যান্টিমোনেটের সাদা অধক্ষেপ পাবো, আর পটাশিয়াম আয়ন এখানে প্রতিস্থাপিত হবে। তাহলে এটা হচ্ছে কি সোডিয়াম পাইরোঅ্যান্টিমোনেটের সাদা অধক্ষেপ আসবে। তাহলে আমরা এখানে বলতে পারি সোডিয়াম পাইরোঅ্যান্টিমোনেটের সাদা পিপিটি। তাহলে যদি সোডিয়াম পাইরোঅ্যান্টিমোনেটের সাদা অধক্ষেপ আসে, তাহলে আমরা বলতে পারি এটা এই যে সাদা পিপিটি বা অধক্ষেপ। তাহলে যদি সোডিয়াম পাইরোঅ্যান্টিমোনেটের সাদা অধক্ষেপ আসে, তাহলে আমরা এটা সোডিয়াম আয়ন আমরা এভাবে শনাক্তকারী পরীক্ষা করতে পারি। তাহলে আমাকে বলছে সমীকরণ সহ দেখাইতে বর্ণনা করো। তাহলে তোমরা এই জিনিসটা একটু বর্ণনা করবা, ঠিক আছে? বর্ণনা করলে আমরা এখানে তাহলে 3 নাম্বার পাবো। মানে বলতে হবে আর কি, সোডিয়াম আয়নের মূল দ্রবণের সাথে যদি আমি পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেটের দ্রবণ বা বিকারকটি যোগ করার পরে 5 থেকে 10 মিনিট যদি হিট দিই, তাহলে সেই ক্ষেত্রে সেটা কি হবে সোডিয়াম পাইরোঅ্যান্টিমোনেটের সাদা অধক্ষেপ পড়বে। তাহলে যদি এরকম পড়ে, তাহলে আমরা সোডিয়াম আয়ন নিশ্চিত বলতে পারি। ওকে, আচ্ছা, এরপরে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে কি 3 নম্বর পাত্রে অধক্ষেপ পড়ার সম্ভাবনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে 3 নম্বর পাত্রে কি করছে, 1 নম্বর আর 2 নম্বর পাত্রের দ্রবণ 3 নম্বর পাত্রে এখানে মিশ্রণ করছে, মিশ্রণ করার পরে অধক্ষেপ পড়বে কিনা সেটা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলা হচ্ছে।
তাহলে আমরা এখানে দেখি, আমি এখানে পাত্রে 1 নম্বর পাত্রে আছে হচ্ছে কি, 1 নম্বর পাত্রে আছে হচ্ছে X3+ এর দ্রবণ, আর হচ্ছে কি 2 নম্বর পাত্রে আছে এই যে YOH বা সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখানে দ্রব্যতার গুণফল দেওয়া আছে কি XOH3, ঠিক আছে। তাহলে আমরা এখন মিশ্রণের এই দুইটা বিক্রিয়া করার পরে এই যৌগটা উৎপন্ন হবে। ওকে, তাহলে আমরা এখানে প্রথমে কি X3+ এর ঘনমাত্রা বের করব মিশ্রণের পরে, এরপরে বের করব কি হাইড্রোক্সাইডের ঘনমাত্রা বের করব, এরপর দুইটার আয়নিক গুণফলের সাথে বের করার পরে ওই দ্রব্যতার গুণফলের সাথে আয়নিক গুণফলের আমরা কম্পেয়ার করে আমরা অদক্ষে পড়বে কী প্রবণতা সেটা বের করব। তাহলে দেখো এখানে আমরা এখানে লিখব হচ্ছে কি প্রথমে X3+ এর ক্ষেত্রে, X3+ এর ক্ষেত্রে মিশ্রণের পূর্বে আয়তন হচ্ছে কত, V1 সমান হচ্ছে কি 50 ml, আর ঘনমাত্রা হচ্ছে S1 সমান হচ্ছে কত 4.2 × 10⁻³ মোলার। এরপরে মিশ্রণের পরে আয়তন হচ্ছে কি V2 সমান হচ্ছে দুইটার মিশ্রণের পরে আয়তন যোগ করতে হবে, তাহলে 80 ml। এরপরে হচ্ছে তার ঘনমাত্রা আমাদেরকে বের করতে হবে, মিশ্রণের পরে ঘনমাত্রা S2 বের করতে হবে। তাহলে আমরা জানি কি, আমরা জানি দ্রবণ যদি সেম হয় সেই ক্ষেত্রে মিশ্রণের পূর্বে আয়তন এবং পূর্বের ঘনমাত্রা এর গুণফল ইকুয়াল টু মিশ্রণের পরের আয়তন এবং ঘনমাত্রার গুণফল। তাহলে আমরা S2 সমান কি জানি V1 S1/V2। তাহলে S2 হচ্ছে কত, এখানে হচ্ছে 50, এখানে 4.2 × 10⁻³, আর এখানে হচ্ছে কি 80। তাহলে আমরা যেটা পাবো ঘনমাত্রা সেটা হচ্ছে কি আমাদের X3+ এর মিশ্রণের পরের ঘনমাত্রা। তাহলে আমরা এখন বের করব ক্যালকুলেট করে, দেখা যাক কত আসে। 50 × 4.2 × 10⁻³ ডিভাইডেড বাই 80, এখানে আসে হচ্ছে কত 2.625 10⁻³, 2.625 × 10⁻³। এই যে এটা হচ্ছে কি X3+ এর মিশ্রণের পরে ঘনমাত্রা। এরপর আমরা বের করবো কি হাইড্রোক্সাইডের ক্ষেত্রে। তাহলে আমরা এখন বের করব হচ্ছে কি হাইড্রোক্সাইডের ক্ষেত্রে, এই যে আমরা এখন বের করব হাইড্রোক্সাইডের ক্ষেত্রে। তাহলে হাইড্রোক্সাইডের ক্ষেত্রে মিশ্রণের পূর্বে একইভাবে বের করব, মিশ্রণের পূর্বে আয়তন হচ্ছে তার কত, এখানে যেহেতু লিখছি আর লেখার দরকার নেই। হাইড্রোক্সাইডের ক্ষেত্রে আয়তন হচ্ছে 30 ml, এরপরে তার ঘনমাত্রা হচ্ছে কত 1.5 10⁻⁴ মোলার। মিশ্রণের পরে আয়তন হচ্ছে কি 80 ml। এরপর আমাদের ঘনমাত্রা বের করতে হবে একই পদ্ধতিতে, এখানে যে সূত্র দিচ্ছি ওই সূত্র অনুযায়ী আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা কি জানি, আমরা জানি V1 S1 সমান V2 S2। তাহলে S2 বের করতে হবে V1 S1/V2। তাহলে S2 হচ্ছে কি এখানে V1 S1 কত 30 × 1.5 × 10⁻⁴ ডিভাইডেড বাই 80। তাহলে এখানে S2 সমান কত আসে আমরা একটু দেখি, 30 × 1.5 × 10⁻⁴ ডিভাইডেড বাই 80। তাহলে এখানে 5.625 10⁻⁵, 5.625 × 10⁻⁵ মোলার। ওকে, তাহলে এটা পাইছি হাইড্রোক্সাইডের ঘনমাত্রা, আর এটা হচ্ছে কি কার ঘনমাত্রা, আমাদের এই যে X3+ এর ঘনমাত্রা। তাহলে আমরা এই দুইটা ঘনমাত্রা এখন গুণ করে আমরা এদের কি বের করব, আয়নিক গুণফল বের করব। তাহলে দেখো আমরা আয়নিক গুণফল হচ্ছে তাহলে কত, সুতরাং আমরা বলতে পারি X3 এর আয়নিক গুণফল KIP সমান হচ্ছে কি, আমরা এটার আয়নিত করলে কি পাবো, যে দেখো XOH3 এটাকে আমরা আয়নিত করলে X3+ আর হচ্ছে 3OH-, তাহলে এটা 1 মোল, এটা 3 মোল। তাহলে আমরা বলতে পারি X3+ এর ঘনমাত্রা
আর হচ্ছে OH হাইড্রোক্সিলের ঘনমাত্রা হোল কিউব। তাহলে আমরা একটু আগে পাইছি কি, এটার মান পাইছি কি 2.625 10 - 3, 2.625 ইন্টু 10 - 3 ইন্টু এখন এরপর হাইড্রোক্সাইড পাইছি কত 5.625 10 - 5, 5.625 ইন্টু 10 - 5 হোল কিউব। তাহলে আমরা এখানে কেএপির মান পাবো, দেখি এই যে 2.625 ইন্টু 10 - 3 ইন্টু 5.625 ইন্টু 10 - 5 হোল কিউব। তাহলে আমরা 4.67 ইন্টু 10 - 16। আচ্ছা, আমাদের এটা হচ্ছে আয়নিক গুণফল। এখন আমাদের প্রশ্নে এই কী দেওয়া আছে সেটা দেখি। গিভেন কেএসপি কত দেওয়া আছে বা দ্রাব্যতার গুণফল কত দেওয়া আছে। আমাদের এখানে কেএসপি দেওয়া ছিল হচ্ছে কি 1 ইন্টু 10 - 33, 1 ইন্টু 10 - 33। তাহলে আমাদের এখানে কেএপির মান যেহেতু কত আসছে 10 - 16, আর এখানে হচ্ছে দেওয়া ছিল দ্রাব্যতার গুণফল হচ্ছে কি 10 - 33। তার মানে কেএপির মান হচ্ছে কি বেশি, অর্থাৎ অদক্ষেপ পড়বে, অর্থাৎ এক্স হাইড্রোক্সাইডের অদক্ষেপ পড়বে। তাহলে যদি তোমরা এই ম্যাথটা করতে পারো তাহলে তোমরা এই যে 4 নাম্বার পাবা। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের একটা প্রশ্নের প্রথম যে প্রশ্ন তার হচ্ছে কি গ এবং ঘয়ের উত্তরগুলো। এখন আসলে এর পরে যে ম্যাথটা আছে, যে সৃজনশীলটা আসছে, সেটা হচ্ছে কি একটা এখানে উদ্দীপক দেওয়া আছে। এটা পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন 3rd চ্যাপ্টার থেকে এই প্রশ্নটা করা হয়েছিল। তাহলে এখানে যে প্রশ্নটা আসছে, এখানে উদ্দীপকে পি কিউ এবং আর 3টা মৌল দেওয়া আছে। এই যে পি কিউ আর 3টা মৌল যাদের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে N-1 D5 NS1, এখানে N এর মান 4, আর হচ্ছে মৌলগুলো প্রচলিত প্রতীক নয়। তাহলে এটা হচ্ছে যদি 4 হয় তাহলে এটা D5 3D5 4S1, তাহলে এটা হচ্ছে ক্রোমিয়াম। আমরা বলতে পারি এটা ক্রোমিয়াম, এটা হচ্ছে ক্রোমিয়াম। আর 3D6 4S2 এটা হচ্ছে কি আয়রন, আর হচ্ছে কি 3D10 4S2 এটা হচ্ছে জিঙ্ক। তাহলে এটা হচ্ছে 4 নাম্বার পর্যায়ের মৌল সবগুলো। ঠিক আছে, এই যে 4 নাম্বার পর্যায় 4 নাম্বার পর্যায়ে আমাদের প্রথমে পাইছি ক্রোমিয়াম, এরপরে হচ্ছে আয়রন, তারপর হচ্ছে জিঙ্ক। এই 3টা মৌল যথাক্রমে এখানে PQR দিয়ে অ্যাসাইন করছে। ওকে, তাহলে এই 3টা মৌল আগে আমাদেরকে অ্যাসাইন করে আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, এরপরে যে প্রশ্নটা আসছে গ নাম্বারে, সেটা বলা হচ্ছে কি, দেখো এখানে বলা হচ্ছে কি কিউ মৌল। তাহলে কিউ মৌল হচ্ছে কি আয়রনের দুটি ভিন্ন ভিন্ন জারণ সংখ্যা বিশিষ্ট সালফেট আয়নের গলনাঙ্ক ভিন্নতার কারণ। তাহলে এখানে আয়রনের ভিন্ন ভিন্ন জারণ সংখ্যা হচ্ছে আমরা জানি এই যে ফেরাস সালফেট, এই যে গ নাম্বার প্রশ্ন, আর হচ্ছে ফেরিক সালফেট। ওকে, কারণ হচ্ছে এখানে ফেরাস সালফেটের ক্ষেত্রে জারণ সংখ্যা হচ্ছে কি 2+, আর ফেরিক সালফেটের ক্ষেত্রে জারণ সংখ্যা হচ্ছে 3+। তাহলে বলা হচ্ছে কি দুইটা ভিন্ন ভিন্ন যৌগের গলনাঙ্ক ভিন্ন হচ্ছে কেন। তাহলে আমরা এই প্রশ্নটা অ্যান্সার করব ফাজানের নিয়ম থেকে। তাহলে আমরা জানি ফাজানের নিয়মের মধ্যে সাধারণত কোনো একটা ক্যাটায়নের যদি জারণ সংখ্যা বৃদ্ধি পায়, সেক্ষেত্রে ওই আয়নটি বা ওই যৌগটি বেশি সমযোজী ধর্ম বেশি প্রদর্শন করবে। ওকে, তাহলে এটা আমরা ফাজানের নিয়ম দিয়ে ব্যাখ্যা করব। এই যে ফাজানের নিয়ম হচ্ছে কি ক্যাটায়নের চার্জ বৃদ্ধি পেলে ক্যাটায়নের আকার হ্রাস পায় এবং কি পাই, যে ফাজানের নিয়মটা আমি লিখে দিচ্ছি। ক্যাটায়নের চার্জ বৃদ্ধি পেলে ক্যাটায়নের চার্জ যত বৃদ্ধি পাবে আকার তত ছোট হবে, আর আকার যত ছোট হবে সমযোজী বৈশিষ্ট্য তত বেশি হবে। সমযোজী বৈশিষ্ট্য তত বেশি হবে, তাহলে গলনাঙ্ক কি পাবে, হ্রাস পাবে। গলনাঙ্ক হ্রাস পাবে। আবার বলতেছি, যদি কোনো একটা মৌল যদি সেম হয় এবং একই মৌলের যদি ভিন্ন ভিন্ন জারণ সংখ্যা বিশিষ্ট যদি আমি 2টা আয়ন পাই, সেক্ষেত্রে যার জারণ সংখ্যা বেশি, ঠিক আছে, তার মানে তার চার্জ বেশি। যদি চার্জ যত বেশি হবে সেক্ষেত্রে তার কি হবে, আকার তত কি হবে, চার্জ যত বাড়বে আকার তত ছোট হবে। চার্জ যত বৃদ্ধি পাবে আকার তত ছোট হবে।
এই যে আকার তত ছোট হবে, যে আকার তত ছোট হবে। আর আকার যত ছোট হবে সমযোজী বৈশিষ্ট্য তত বৃদ্ধি পাবে, আর সমযোজী বৈশিষ্ট্য যত বেশি হবে সেক্ষেত্রে গলনাঙ্ক তত হ্রাস পাবে। তাহলে আমরা বলতে পারি এক্ষেত্রে এর গলনাঙ্ক হচ্ছে ফেরাস সালফেটের গলনাঙ্ক আমরা জানি 450 ডিগ্রি সেন্টিগ্রেড, যেখানে ফেরিক সালফেটের গলনাঙ্ক হচ্ছে কি, ফেরাস সালফেটের হচ্ছে 650, এটা হচ্ছে কি 650, আর এটা হচ্ছে কি 450 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে হচ্ছে এখানে আমি যদি গলনাঙ্ক হিসাব করি, গলনাঙ্কর ক্ষেত্রে বলি, তাহলে এই যে এটার গলনাঙ্ক ফেরাস সালফেটের গলনাঙ্ক ফেরিক সালফেটের গলনাঙ্কের চেয়ে বেশি। তার মানে ফেরাস সালফেট এটি বেশি পরিমাণে তাপ লাগবে এটাকে গলাইতে গেলে, যেহেতু তার আয়নিক বৈশিষ্ট্য বেশি আর এটা সমযোজী বৈশিষ্ট্য বেশি। তাহলে এইভাবে করে তোমরা ফাজানের নিয়ম দিয়ে এই 3 নম্বর প্রশ্নটা বা গ নম্বর প্রশ্নটা ব্যাখ্যা করবা। ক্লিয়ার? আচ্ছা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে PO আর মৌলের মধ্যে কোনটা রঙিন যৌগ গঠন করবে অরবিটাল বিভাজনের মাধ্যমে। ঠিক আছে? তাহলে P হচ্ছে এখানে কি ক্রোমিয়াম, আর হচ্ছে কি জিঙ্ক। তাহলে আমরা এখানে এখন ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা সেটা ব্যাখ্যা করব। অরবিটাল স্প্লিটিং এটা ক্রিস্টাল ফিল্ড থিওরির সাহায্যে ব্যাখ্যা করতে হবে। দেখো আমাদের এটা বলা হচ্ছে কি P এবং R, তাহলে P হচ্ছে কি ক্রোমিয়াম, আর হচ্ছে কি জিঙ্ক। এখানে আমাদের এটা বলা হচ্ছে কি অরবিটাল বিভাজনের আলোকে বিশ্লেষণ করো। ক্লিয়ার? তাহলে আমরা দেখি প্রথমে যে ক্রোমিয়ামের ক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাস জানি হচ্ছে কত 3d5 4s1, আর এখানে জিঙ্কের ক্ষেত্রে হচ্ছে 3d10 4s2। ওকে, এই যে প্রশ্ন দিচ্ছে দেখো, এই যে 4s2 3d10 4s2 আর হচ্ছে ক্রোমিয়াম 3d5 4s1। ওকে, আচ্ছা এখানে বলা হচ্ছে কি অরবিটাল স্প্লিটিং, বিভাজন মানে হচ্ছে স্প্লিটিং, এটা আমরা ক্রিস্টাল ফিল্ড থিওরির সাহায্যে ব্যাখ্যা করব। কিসের সাহায্যে? CFT, এই যে CFTর সাহায্যে এটা ব্যাখ্যা করতে হবে। ক্রিস্টাল ফিল্ড থিওরি যে ডিডি যে স্প্লিটিং হচ্ছে শক্তির যে পার্থক্য হয় ওইটার সাহায্যে আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। তাহলে আমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এই যে আমাদের এই যে 3d5 হলে আমাদের এই ক্ষেত্রে প্রথমে দেখো এটা গ্রাউন্ড স্টেটে থাকবে ডি অরবিটালগুলো, পাঁচটা ডি অরবিটাল, 1টা 2টা 3টা 4টা 5টা, এগুলো ডি অরবিটাল, সব ডি অরবিটাল। এগুলো হচ্ছে ডিজেনারেট ডি অরবিটাল, এটা হচ্ছে ডিজেনারেট অবস্থা, মানে এগুলোকে বলা হচ্ছে সমশক্তির ডিজেনারেট অরবিটাল। যে অরবিটাল সমূহের শক্তি একই থাকে তাদেরকে বলা হচ্ছে ডিজেনারেট অরবিটাল। তাহলে এখানে যেহেতু 5টা ইলেকট্রন, এই 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে এগুলোর সবগুলোর এনার্জি একই। এদিকে মনে করো এনার্জি বৃদ্ধি পাচ্ছে, এই যে শক্তি বৃদ্ধি পাচ্ছে। তাহলে যখন এই যে এই ক্রোমিয়াম এই মৌলের যখন কাছাকাছি যখন কি আসবে লিগ্যান্ড আসবে, যে কোনো লিগ্যান্ড আসবে, একটা শক্তিশালী লিগ্যান্ড আসবে, তখন এদের এই যে সমশক্তির যে ডি অরবিটালগুলো এগুলো তখন কী হবে বিভাজিত হয়ে ভিন্ন ভিন্ন শক্তির অরবিটালে পরিণত হয়। প্রথমে এদের লিগ্যান্ড যখন আসবে তখন এদের অবস্থাটা একটু উপরে যাবে, শক্তিটা একটু উপরে যাবে, বাট তখনও এদের ডিজেনারেসি সেম থাকবে। 1 2 3 4 5, ঠিক আছে? যে ডিজেনারেসি তখনও সেম থাকবে, যে ইলেকট্রনগুলো সব সমশক্তির অরবিটালে থাকবে, তার মানে এখানেও ডিজেনারেসি সেম। ঠিক আছে, মানে শক্তির একই থাকবে। যখন লিগ্যান্ড যখন প্রবেশ করবে ক্রোমিয়ামে তখন হবে কি, তখন এদের এই যে অরবিটালগুলো 2টা ভিন্ন ভিন্ন শক্তির অরবিটালে যে চেঞ্জ হবে। যে আমি যদি এখানে দেখাই, এই যে 2টা ভিন্ন ভিন্ন শক্তির অরবিটালে পরিবর্তন হবে। যে এখানে একটা স্প্লিটিং হবে, উপরে যাবে 2টা, যেগুলো অক্ষ বরাবর থাকবে যে অরবিটালগুলো, আর যেগুলো অক্ষের মাঝামাঝি থাকবে
এই যে অক্ষের মাঝামাঝি যে অরবিটালগুলো থাকে সেটা হচ্ছে কি dxy dyz dzx, আর হচ্ছে অক্ষ বরাবর যেটা থাকবে যে দুইটা x স্কোয়ার y স্কোয়ার আর হচ্ছে z স্কোয়ার, এরকম একটি স্প্লিটিং হবে, শক্তির একটা পার্থক্য। এখানে শক্তির একটা পার্থক্য দেখা যাবে, এই যে এখানে শক্তির একটা পার্থক্য, এই যে শক্তির একটা পার্থক্য দেখা যাবে। এখানে উপরে শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো থাকবে ওই অরবিটালগুলোকে বলা হবে ইজি বা এনার্জি, ইজি উত্তেজিত অবস্থায় থাকবে, আর এই তিনটাকে বলা হবে T2G, ট্রিপলেট। টি দিয়ে হচ্ছে ট্রিপলেট, আর হচ্ছে এক্সাম্পলি গ্রেসিয়া, ঠিক আছে? এই মানে হচ্ছে এগুলো ডিটেলস তোমরা একাডেমিকে জানতে পারবা। আর হচ্ছে কি শিখে এসেছো, আমি এখন তো এত ডিটেলস এখন বলার তো সুযোগ নেই, তোমরা এগুলো বইয়ে দেখবে। আমি এর পরের পেজে তোমাদেরকে ডিটেলস আমি লিখে দিচ্ছি, দেখবা। তাহলে এই যেগুলো অক্ষের মাঝামাঝি থাকবে সেগুলো নিচে থাকবে, আর যেগুলো অক্ষের উপরে থাকবে যে অরবিটালগুলো সেগুলো এনার্জি স্টেট উপরে থাকবে। এই যে এদের যে শক্তির পার্থক্য, এই শক্তির পার্থক্যটা যদি কি হয়, এখন দেখো এখানে যে পাঁচটা ইলেকট্রন আছে, পাঁচটা ইলেকট্রনের মধ্যে তিনটা যাবে নিচে আর দুইটা যাবে উপরে, ঠিক আছে? তাহলে এই যে নিচে দুইটা সর্বোচ্চ একটা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে? দুইটা করে থাকতে পারে না? তাহলে নিচে আরও তিনটা থাকতে পারবে। তো এখানে টোটাল আছে কয়টা ইলেকট্রন? 5টা ইলেকট্রন, D5 না? তাহলে এখানে খালি আছে না? তাহলে এই খালি থাকার কারণে কীগুলো, এই যে তোমার যে লিগ্যান্ডের যে মুক্তজোড় ইলেকট্রন সেগুলো এখানে সহজে প্রবেশ করতে পারে এবং এদের মধ্যে একটা শক্তির পার্থক্য সৃষ্টি হয়। আর এই শক্তির পার্থক্য যেটা আছে ডেল ই, এই শক্তির পার্থক্য যদি দৃশ্যমান আলোর সাথে যদি কি হয় ম্যাচ করে, তখন সেক্ষেত্রে ওই যৌগটা কি হয়, রঙিন দেখা দেয়। ক্লিয়ার? আর এখানে এই যে তোমার 3D10 জিঙ্কের ক্ষেত্রে এটা কোনো রঙিন যৌগ গঠন করে না। কেন রঙিন যৌগ গঠন করে না? কারণ রঙিন যৌগ গঠন করার ক্ষেত্রে ডি অরবিটালটা কি লাগবে? খালি লাগবে, যেহেতু ইলেকট্রন এখান থেকে জাম্প দিতে হবে। এখানে যেহেতু ইলেকট্রন এখানে উপরে যেহেতু খালি আছে, এখানে দুইটা করে ইলেকট্রন থাকতে পারে। এখানে ক্রোমিয়ামের ক্ষেত্রে হয় কি, লিগ্যান্ড যখন আসবে তখন লিগ্যান্ডকে জায়গা করে দিতে গিয়ে এখান থেকে ইলেকট্রনগুলো এই যে উপরে শক্তি স্তরে গমন করে, যেহেতু উপরে অরবিটাল খালি আছে। ওই জাম্প দেওয়ার পরে আবার ন্যানো সেকেন্ডের মধ্যে ইলেকট্রনগুলো আবার লোয়ার এনার্জি স্টেটে আবার ব্যাক করে। তাহলে এই যে ইলেকট্রনের ট্রানজিশনের কারণে কিছু পরিমাণ এনার্জি কি হয়, ইভলভ হয়। এই এনার্জি ইভলভ বা শক্তির উদ্গীরণের কারণে বর্ণালী সৃষ্টি হয়। আর ওই বর্ণালী যদি কি হয় আমাদের দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের সাথে ম্যাচ করে, তখন আমরা ওই যৌগটাকে রঙিন যৌগ হিসেবে দেখতে পাই। কিন্তু জিঙ্কের ক্ষেত্রে যেহেতু ডি অরবিটালটা ফিল আপ, এই কারণে এখানে ডিডি স্প্লিটিং হলেও এখানে উপরের কিন্তু এনার্জি স্টেটে কোনো অরবিটাল খালি থাকে না, ওই জন্য লিগ্যান্ড প্রবেশ করার পরেও ইলেকট্রন ট্রানজিশন হতে পারে না, ওই জন্য জিঙ্ক কোনো রঙিন যৌগ গঠন করে না। আমি তোমাদেরকে ট্রানজিশন দিয়ে দেখাচ্ছি কীভাবে জিঙ্কের ক্ষেত্রে, যে জিঙ্কের ক্ষেত্রে আমরা তার যে ইলেকট্রন বিন্যাস জানি 3D10 4s2। তাহলে দেখো এখানে হচ্ছে কি, যে এটা হচ্ছে ডি অরবিটাল 5টা, ঠিক আছে? ইলেকট্রন হচ্ছে এটাকে কি করবে, একটু এনার্জি আপগ্রেড করবে, বাট এদের ডিজেনারেসি সেম থাকবে। ওকে, 5টা। এরপরে হচ্ছে কি, এদের এনার্জি আপগ্রেড করার পরে এদের 3টা যাবে নিচে আর 2টা যাবে উপরে। তাহলে এখানে যে ইলেকট্রনগুলো থাকে, এখানে হচ্ছে 3D10, তাহলে 10 মানে সবগুলো অকুপাইড। ওকে, এই যে এটা হচ্ছে ডিজেনারেসি বা ডিজেনারেট অরবিটাল। এটা এখানেও ডিজেনারেসি মেনটেন করে, বাট এখানে যে স্প্লিটিং এটা হচ্ছে নন ডিজেনারেসি বা নন ডিজেনারেট অরবিটাল বলা হয়। ওকে,
তাহলে এখানে ট্রানজিশনের ফলে এখানে দুইটা এনার্জি স্টেট ইজি এবং T2G। তাহলে এখানে dxy dyz dzx, এখানেও হচ্ছে dx স্কোয়ার y স্কোয়ার dz স্কোয়ার। দেখো এখানে ইলেকট্রন সবগুলো কিন্তু অকুপাইড, লোয়ার এনার্জি লেভেল বলো আর হায়ার এনার্জি লেভেল বলো সবগুলো অকুপাইড। ওই কারণে এখানে কোনো ইলেকট্রনের ট্রানজিশন হয় না। ইলেকট্রনের ট্রানজিশন না হওয়ার কারণে এখানে এই জিঙ্ক হচ্ছে কি বর্ণহীন, সে কোনো রঙিন যৌগ গঠন করে না। এর কারণটা আমি এখানে ব্যাখ্যা করছি, তোমরা এখান থেকে দেখে নিও। এই যে আমি এখানে খুব সুন্দর করে তোমাদেরকে লিখে দিচ্ছি, দেখো দীপকের আর মৌল বা জিঙ্কের রঙিন যৌগ গঠন করতে হলে ডি অরবিটালটা কী হইতে হবে, অপূর্ণ হইতে হবে। কিন্তু এক্ষেত্রে অরবিটালে কোনো অযুগ্ম ইলেকট্রন না থাকায়, সবগুলো হচ্ছে পেয়ার, কেন এটা D10 না থাকায় জিঙ্ক কী করে না, রঙিন যৌগ গঠন করতে পারে না। এরপর হচ্ছে কি সাধারণভাবে পি মৌল বা ক্রোমিয়াম উপশক্তি স্তরে 5টি ডি অরবিটাল সমশক্তি সম্পন্ন, ঠিক আছে, অর্থাৎ ডিজেনারেট অবস্থায় থাকে। কিন্তু রঙিন যৌগ গঠনকালে লিগ্যান্ডের মুক্ত জুড়ি ইলেকট্রন অরবিটাল আয়নটির কাছাকাছি এলে ডি অরবিটালগুলোর মধ্যে অক্ষ বরাবর থাকা এই অরবিটালগুলো বিকশিত হয়ে উচ্চ শক্তি প্রাপ্ত হয়। এটা এনার্জি স্টেট ইজিতে চলে যায়, অর্থাৎ অরবিটালগুলো নন ডিজেনারেট অবস্থায় থাকে। ফলে উৎপন্ন দুটি সেট ডি অরবিটাল ইজি এবং T2G সৃষ্টি হয়। তাদের শক্তির পার্থক্য থাকে এটা, যদি দৃশ্যমান আলোর সাথে মানে পড়ে তাহলে আমরা কি করব, সেক্ষেত্রে ডি অরবিটালের বিজোট ইলেকট্রন ওই আলো শোষণ করে রঙিন যৌগ গঠন করে। এখানে আর মৌলের ডি অরবিটালে, আর মৌল বলতে জিঙ্ক, কোনো যুগ্ম ইলেকট্রন না থাকায়, তার মানে সবগুলো ফিল আপ D10 হওয়ার কারণে কোনো ইলেকট্রন শোষণ করে তাপান্তরিত হতে পারে না। সেক্ষেত্রে রঙিন যৌগ গঠনের সুযোগ পায় না। তোমরা এটুকু লিখে দিলে তোমরা 4 নাম্বার পাবা। ক্লিয়ার? তাহলে তোমরা এটা স্ক্রিনশট তুলে নিতে পারবা। এটা এই ধরনের কোনো কোশ্চেন আসলে তোমরা এটা আনসার করতে পারবা ভেবে। প্রথমে ডিডি স্প্লিটিং দেখাবা দুইটার, এরপর হচ্ছে এই এক্সপ্লেনেশনটা লিখবা। ওকে, এটা পরবর্তী প্রশ্ন দেখি আমরা। পরবর্তী প্রশ্নে এটা হচ্ছে কি রাসায়নিক পরিবর্তন থেকে আসছে, ক্যাপিগেসির ম্যাথ। আমাদেরকে এখানে একটা ইয়া দিছে, পরীক্ষায় একটা উদ্দীপকে একটা বিক্রিয়া দিছে, বিক্রিয়ার পরে তাপমাত্রা দেওয়া আছে, এরপরে চাপ দেওয়া আছে, এরপর পার্সেন্টেজ দেওয়া আছে, কী পরিমাণ বিয়োজন হয়। আমাদেরকে বলা হচ্ছে এই ক্যাসি বের করার জন্য। তাহলে আমরা প্রথমে কী বের করবো, ক্যাপি বের করবো। ক্যাপি বের করে, যেহেতু এখানে চাপ দেওয়া আছে আর পার্সেন্টেজ বিয়োজন দেওয়া আছে, আলফার মান দেওয়া আছে, আমরা প্রথমে ক্যাপি বের করবো, তারপর ক্যাপি থেকে ক্যাসি বের করবো। ওকে, তাহলে দেখো আমাদের এখানে রিয়েকশনটা হচ্ছে কি AB5 বিয়োজিত হয়ে কি হয় AB3 প্লাস B2। প্রথমে 100 প্রাথমিক অবস্থায়, সাম্য অবস্থায় হচ্ছে কত, এখানে আলফার মান কত, এটা আলফার মান 70%, মানে হচ্ছে কত 0.7। তাহলে 1 থেকে 0.7 বিয়োগ যাবে, এখানে 0.7, এখানেও 0.7, তাহলে এখানে হবে 0.3 আর এখানে 0.7। তাহলে সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা কত, তাহলে সাম্য অবস্থায় মোট মোল হচ্ছে 0.3 প্লাস 0.7 প্লাস 0.7, তাহলে ইকুয়াল আসতেছে কত 1.7। তাহলে এটা মোল সংখ্যা পেলে আমরা এখন কী বের করবো, আংশিক চাপ বের করব। যেহেতু এখানে গিভেন কি দেওয়া আছে, চাপ দেওয়া আছে কত, চাপ কত দেওয়া আছে 1.5 ATM। তাহলে আমরা এখন আংশিক চাপ বের করব। এই যে P of AB3 ইকুয়াল টু কি, আংশিক চাপ হচ্ছে মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, আংশিক চাপ সমান। তাহলে মোল ভগ্নাংশ কেমনে বের করব, এটার মোল সংখ্যা হচ্ছে কত 0.3 আর টোটাল মোল সংখ্যা 1.7 ইন্টু মোট চাপ হচ্ছে 1.5। এরপর আমরা কি বের করব, AB3 এর আংশিক চাপ। তাহলে এটার মোল সংখ্যা হচ্ছে 0.7, মোট মোল সংখ্যা 1.7 ইন্টু 1.5। একইভাবে এটারও সেম, B2রও সেম 0.7, 1.7 ইন্টু 1.5। তাহলে আমরা এখানে ক্যালকুলেট করে আমরা 3টা মান পাবো। দেখো 0.3 ইন্টু 1.5 ডিভাইডেড বাই 1.7, এটা হচ্ছে কত 0.264 ATM। আর এটা হচ্ছে কত 0.7 ইন্টু 1.5 ডিভাইডেড বাই 1.7, 0.617, এটাও 0.617।
ওকে, এটিএম এটিএম। আচ্ছা, তাহলে আমরা এখন যদি আংশিক চাপ পাই তাহলে আমরা ক্যাপি বের করতে পারবো। তাহলে ক্যাপি সমান হচ্ছে কি পি অফ এ বি 3 ইন্টু পি অফ বি 2 ডিভাইডেড বাই পি অফ এ বি 5। তাহলে আমরা মানগুলো বসাবো এখন। 0.617 ডিভাইডেড বাই 264 0.617 ডিভাইডেড বাই 264, তাহলে আসতেছে 1.44। তাহলে আসতেছে 1.44। এটা হচ্ছে ক্যাপিবেলো। ক্যাপিবেলো বের করার পরে আমাদেরকে তো বলছে ক্যাসি বের করার জন্য। তাহলে আমরা ক্যাসি বের করবো কীভাবে? আমরা ওই ক্যাপি ক্যাসির ইকুয়েশন দিয়ে আমরা এখন ক্যাসি বের করব। দেখো তাহলে তাহলে আমরা এই 1.44 না, ওকে ফাইন। তাহলে আমরা এখানে এখন ক্যাপি পাইলাম হচ্ছে কত 1.44। এখানে ডেলেনের মান হচ্ছে 1, কারণ হচ্ছে এই যে B5 থেকে B3 প্লাস B2, এখানে মূল সংখ্যা হচ্ছে 1, এখানে মূল সংখ্যা 1 এখানে। তাহলে ডেলেন হচ্ছে কি উৎপাদের মূল সংখ্যা বিয়োগ বিক্রিয়ক সমান হচ্ছে 1। আর হচ্ছে এখানে আর এর মান হচ্ছে কত 0.0821। টেম্পারেচার হচ্ছে 30 ডিগ্রি, তার মানে হচ্ছে 303 কেলভিন। তাহলে আমরা 300 কেলভিন নাকি 303, আমরা 27 ডিগ্রি না, তাহলে আমরা এখানে বলতে পারো 303। ইয়াস, ওকে। আচ্ছা, আমরা এখন ক্যাসি বের করবো। তাহলে আমরা জানি কি ক্যাপি সমান হচ্ছে ক্যাসি ইন্টু আর টি টু দি পাওয়ার অফ ডেলেন। তাহলে আমরা বের করব ক্যাসি। তাহলে ক্যাসি সমান হচ্ছে কি ক্যাপি বাই আর টি টু দি পাওয়ার অফ ডেলেন। তাহলে ক্যাপির মান আসছে 1.44, 0.0821303 টু দি পাওয়ার অফ 1 লিখতে হবে না, লিখলেও লিখতে পারো। তাহলে আমরা এখানে ক্যালকুলেট করে পাবো 1.44 ডিভাইডেড বাই 0.0821 ইন্টু 303। তাহলে আসতেছে আমাদের 0.0578। এই 0.0578 এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের যে প্রশ্নটা আসছে সেটার এই ক্যাসির মানটা হচ্ছে কত 0.0578। ওকে। আচ্ছা, এরপরে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে কি আমরা দেখি। এরপরে প্রশ্নটা আসছে হচ্ছে উদ্দীপকের বিক্রিয়ার দুটির উপর তাপমাত্রা এবং চাপ পরিবর্তনের প্রভাব যুক্তিসহ বিশ্লেষণ করো। তাহলে এটা আমাদের অ্যান্সার করতে হবে লা শাতেলিয়ার নীতির প্রয়োগ দেওয়া। যেখানে দেখো এখানে একটা হচ্ছে কি তাপহারী বিক্রিয়া, একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, একটা ডেলেজ পজিটিভ আর একটা ডেলেজ নেগেটিভ। তাহলে আমরা এখানে এক্সপ্লেন করব। কীভাবে এক্সপ্লেন করবো এটা পরীক্ষার খাতায় কীভাবে লিখতে হবে দেখো। এখানে দেওয়া আছে উদ্দীপকের বিক্রিয়া দুইটার, এই 1 নম্বর বিক্রিয়া আর হচ্ছে 2 নম্বর বিক্রিয়ার ক্ষেত্রে আমরা প্রথমে তাপমাত্রার প্রভাব দেখব, এরপরে হচ্ছে চাপের প্রভাব। ওকে। তাহলে আমরা যেহেতু এটা একটা তাপহারী বিক্রিয়া, তাহলে এই ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করতে হবে যদি আমরা বেশি পরিমাণ উৎপাদন পাইতে চাই। তাহলে আমরা সেটা খাতায় কীভাবে লিখব। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ায় তাপ শোষিত হয়, তাই এক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া বাম থেকে ডানে অগ্রসর হবে এবং তাপমাত্রা হ্রাস করলে বিক্রিয়া ডান থেকে বামে অগ্রসর হয়। উপরের বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে B5-এর বিয়োজন বৃদ্ধি পায়, অর্থাৎ B3 এবং B2 বেশি পরিমাণে উৎপাদ পেতে গেলে কী করতে হবে, তাপমাত্রা বৃদ্ধি করতে হবে। আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে 2 নম্বর যে বিক্রিয়া আছে সেই ক্ষেত্রে আমরা জানি এখানে দেখা যাচ্ছে তাপ কি হচ্ছে উৎপাদিত হচ্ছে বা উদ্গীরণ হচ্ছে, তাই এক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া ডান থেকে বামে অগ্রসর হয়, তাপমাত্রা হ্রাস করলে বিক্রিয়া বাম থেকে ডানে অগ্রসর হয়। উপরে বিক্রিয়া যেহেতু তাপমাত্রা হ্রাস করলে XY3 এর উৎপাদন বেশি হয়, ফলে এক্ষেত্রে বেশি পরিমাণ উৎপাদন পেতে হলে কী করতে হবে, এমন একটা তাপমাত্রা নির্ধারণ করতে হবে যেন বিক্রিয়ার হার বেশি থাকে এবং উৎপাদের পরিমাণও কী হয়, যথেষ্ট হয়। তাই এক্ষেত্রে যে তাপমাত্রা আমরা বলি সেটাকে অত্যানুকূল তাপমাত্রা বলে। ওকে। আচ্ছা, এরপর এটা গেল তাপমাত্রার প্রভাব। এরপর আসতেছে চাপের প্রভাব। চাপের প্রভাব হচ্ছে কি সাধারণত গ্যাসীয় পদার্থের উপরে শুধুমাত্র চাপের প্রভাব আছে, কঠিন বা তরল পদার্থের উপর কি নেই, চাপের কোনো প্রভাব নেই।
তাই রাসায়নিক সাম্যাবস্থায় গ্যাসীয় বিক্রিয়কের ক্ষেত্রে বা বিক্রিয়ার ক্ষেত্রে চাপ বৃদ্ধি করলে বিক্রিয়া অধিক মোল সংখ্যা থেকে কোথায় কম মোল সংখ্যার দিকে ধাবিত হবে, যেখানে মোল সংখ্যা বেশি থাকবে। তাহলে এখানে দেখো 1 মোল, এখানে হচ্ছে কয় মোল, 2 মোল টোটাল। তাহলে আমরা এক্ষেত্রে কী করব, চাপ বেশি প্রয়োগ করলে বিক্রিয়া বাম দিকে অগ্রসর হবে, আর চাপ কম প্রয়োগ করলে বিক্রিয়া ডান দিকে অগ্রসর হবে। দ্যাটস এনাফ। তাহলে এখানে দেখো 1 নং বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যাবস্থায় বিক্রিয়ার মোল সংখ্যা 1 মোল, উৎপাদের মোল সংখ্যা হচ্ছে 2 মোল। তাহলে বিক্রিয়ক অপেক্ষা উৎপাদের মোল সংখ্যা বেশি, তাই এক্ষেত্রে চাপ বৃদ্ধি করলে বিক্রিয়া ডান থেকে বামে আসবে, অর্থাৎ চাপ কমাইলে বিক্রিয়া কী হবে, বাম থেকে ডানে অগ্রসর হবে, অর্থাৎ AB5 এর বিয়োজন বৃদ্ধি পাবে। 2 নম্বর যে বিক্রিয়া সেটা হচ্ছে এখানে কয় মোল, এখানে 1 মোল 3, তাহলে এখানে 4 মোল, আর এখানে হচ্ছে 2 1 3 মোল। তাহলে এখানে বিক্রিয়কের মোল সংখ্যা বেশি। ওকে, তাহলে এক্ষেত্রে চাপ প্রয়োগ করলে বেশি পরিমাণে উৎপাদ উৎপন্ন হবে। এই যে 4 মোল আর উৎপাদে হচ্ছে 3 মোল, উৎপাদ অপেক্ষা বিক্রিয়কের মোল সংখ্যা বেশি, তাই চাপ বৃদ্ধি করলে বিক্রিয়া বাম থেকে ডানে অগ্রসর হবে, অর্থাৎ বেশি পরিমাণ উৎপাদ উৎপন্ন হবে। তাহলে এটাই হচ্ছে কি এই বিক্রিয়ার উপর, উদ্দীপকের যে 2টা বিক্রিয়া আছে 2টা বিক্রিয়ার উপর এই চাপ এবং তাপমাত্রার প্রভাব। আচ্ছা, এরপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে কি, সেটা আসছে হচ্ছে গুণগত রসায়ন থেকে। এখানে প্রথমে বলা হচ্ছে কি একটা উদ্দীপক দেওয়া আছে হাইড্রোজেন পরমাণু, তারপরে দৃশ্যকল্প 2 দেওয়া আছে এই যে একটা উৎস থেকে এত জুল শক্তি বিকিরণ হচ্ছে। আমাদের গ নম্বর প্রশ্ন বলছে কি কোয়ান্টাম সংখ্যা হিসাব করে উদ্দীপকের পরমাণুটির সর্বশেষ শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করো। কিসের সাহায্যে? কোয়ান্টাম সংখ্যা হিসাব করে। তাহলে সর্বশেষ শক্তিস্তর কোনটা? সর্বশেষ শক্তিস্তর হচ্ছে এখানে উদ্দীপকের যে পরমাণুটা দিচ্ছে, দেখো এটা যদি 1 নাম্বার হয়, এটা 2, এটা 3, এটা 4, তাহলে সর্বশেষ শক্তিস্তর মানে 4 নাম্বার। তাহলে 4 নাম্বারে আমরা কোয়ান্টাম সংখ্যা হিসাব করে কি বের করব? ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করব। ঠিক আছে, যে আমাদেরকে এখানে বলা হয়েছে কি ইলেকট্রনের ধারণ ক্ষমতা বের করতে সর্বশেষ শক্তিস্তর মানে 4 নাম্বার। তাহলে আমরা এই যে কোয়ান্টাম সংখ্যা হিসাব করে আমরা এইভাবে ছক্কাকারে করতে হবে, কিন্তু দেখা যায় তাহলে n এর মান হচ্ছে 4, তাহলে n এর মান জানা থাকলে কোয়ান্টাম সংখ্যা কয়টা? 4টা না, n l m, এরপরে হচ্ছে কি s। তাহলে আমরা এখন n এর মান যদি 4 হয় তাহলে l এর মান হবে কয়টা? 4টা। তাহলে 0 থেকে n - 1, সরি এখানে এটা এখানে হবে, এটা এখানে হবে না, এটা এখানে হবে না, এটা হবে এখানে। তাহলে 0 থেকে n - 1 হবে কি 0 1 2 3, আর m এর মান হচ্ছে কি -l থেকে +l পর্যন্ত। +l হলে তাহলে কত হবে? এটা 0, এটা -1 0 +1, তাহলে এটা হবে -2 -1 0 +1 +2, এটা হবে কি -3 -2 -1 0 +1 +2 +3। ওকে, তাহলে এখানে অরবিটাল কয়টা? একটা, এখানে হচ্ছে কয়টা? 3, এখানে 5, এখানে 7, তাহলে টোটাল অরবিটাল কয়টা? টোটাল হচ্ছে কত? n² মানে 16টা, n² = 16। তাহলে একটাতে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা? 2টা, 3টাতে হচ্ছে কয়তো 6, 5টাতে হচ্ছে 10, আর 7টাতে হচ্ছে 14। তাহলে এভাবে করে আমরা টোটাল পাই হচ্ছে কত? 2n² হচ্ছে 32। তাহলে আমাদের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে কত? 32। আমরা কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা নির্ণয় করলাম। তো এভাবে করে করলে তুমি 3 নাম্বার পাবা। আর স্পিন সংখ্যা তুমি লিখতেও পারো, এটা +-1/2, এটা 3 × +-1/2, এটা 5 × +-1/2, আর এটা হচ্ছে কি 7 × +-1/2। এটা দিতেও পারো অথবা না দিলেও সমস্যা নাই, কিন্তু এভাবে ছক আকারে তোমাকে করতে হবে। ক্লিয়ার? এটাই হলো আমাদের গ নাম্বার প্রশ্ন। এরপর আসতেছে হচ্ছে কি আমাদের ঘ নাম্বার প্রশ্ন, যেটা সেটা হচ্ছে কি উদ্দীপকের যে দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 এর বিকিরণ দ্বয়ের মধ্যে কোনটার তরঙ্গ দৈর্ঘ্য বেশি? তাহলে আমাদের এটার ক্ষেত্রে একটা তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে, আর এটার ক্ষেত্রে একটা তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে 2টা তরঙ্গ দৈর্ঘ্যের আমরা কম্পেয়ার করে আমরা কী বের করবো, কোনটার তরঙ্গ দৈর্ঘ্য বেশি সেটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো এটা হচ্ছে কত নাম্বার কক্ষপথ? 1 2 3 4। তাহলে এই 1 নাম্বার দৃশ্যকল্পে ইলেকট্রন 3 নাম্বার কক্ষপথ থেকে 1 নাম্বার কক্ষপথে আসতেছে। ক্লিয়ার? তাহলে আমরা বের করবো হচ্ছে কি এখানে দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প 1, এখানে এই যে n2 হচ্ছে 3, n1 হচ্ছে 1, হাইড্রোজেন পরমাণু যেহেতু z এর মান হচ্ছে অলওয়েজ 1, আর এখানে রিডবার্গের ধ্রুবক হচ্ছে কত? 1.09678 × 10⁻2 পার ন্যানোমিটার। তাহলে আমাদেরকে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে। আমরা রিডবার্গের ইকুয়েশন ইউজ করব। তাহলে আমরা রিডবার্গের ইকুয়েশন দিয়ে কি পাই? এই 1/λ × RH ×
জেড স্কোয়ার ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। আমরা মানগুলো লিখবো এখানে 1.09678 ইন্টু 10⁻² ইন্টু 1 স্কোয়ার ইন্টু 1/ কত নাম্বার থেকে কত নাম্বার আসবে? 3 নাম্বার থেকে 1 নাম্বারে 1 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে λ1 পাই হচ্ছে কত? হিসাব করলে পাবো আমরা, দেখি আমরা λ1 হিসাব করে আমরা হিসাব করছি, এখানে হিসাব করলে আমরা 10257, তাহলে 10257 ন্যানোমিটার পাইছি। ওকে, এরপরে দৃশ্যকল্প 2 হচ্ছে দেওয়া আছে কি একটা উৎস থেকে শক্তি বিকিরণ হয়, তাহলে শক্তির মানটা দেওয়া আছে। দেখো এখন দৃশ্যকল্প 2 দৃশ্যকল্প 2 দেওয়া আছে কি শক্তির পার্থক্য দেওয়া বা শক্তি ডেল ই দেওয়া আছে কত? 3.03 10⁻19। ওকে, তাহলে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে ডেল ই সমান হচ্ছে কি এইচ নিউ, অথবা জানি সিএইচ বাই ল্যামডা। আমরা সি সমান জানি হচ্ছে নিউ ল্যামডা, ঠিক আছে? সেখান থেকে আমরা নিউ সমান পাই সি বাই ল্যামডা, ওই মানটা এখানে বসাইছি। তাহলে আমরা এখানে জাস্ট ল্যামডা বের করব। তাহলে এটা যদি আমি λ1 ধরি, এটা যদি আমি λ1 ধরতাম প্রথমটা, তাহলে এখানে আমি এটা λ2 ধরি, তাহলে λ2 সমান হচ্ছে কি সিএইচ বাই ডেল ই। তাহলে এখানে আমি সি এর মান জানি হচ্ছে 3 × 10⁸, এরপরে 6.626 10⁻34, আর ডেল ইর মান হচ্ছে কত? 3.03 10⁻19। তাহলে এখানে আমার λ2 এর মান আসবে, এগুলো এসআইকে আমি করছি। তাহলে এখানে λ2 এর মান আসবে 6.56 10⁻7, 6.56 10⁻7 মিটার। এটাকে যদি ন্যানোমিটারে নিয়ে যাই তাহলে হচ্ছে কত? 10⁻2 আসবে, 6.6 10⁻2 ন্যানোমিটার, অথবা 656 ন্যানোমিটার। তাহলে আমার এখানে আসছে কত? 102 ন্যানোমিটার, আর এখানে আসছে 656। তাহলে আমরা বলতে পারি এই দুইটার মধ্যে, তাহলে যে তাহলে অ্যান্সার বলতে পারি λ2 ইজ গ্রেটার দেন λ1। এই যে λ2 ইজ গ্রেটার দেন λ1, অর্থাৎ এই দৃশ্যকল্প এবং দৃশ্যকল্প 2 1 এবং 2 এর বিকিরণের মধ্যে কোনটার তরঙ্গ দৈর্ঘ্য বেশি? তাহলে আমরা বলতে পারি এই যে 2 নাম্বার দৃশ্যকল্প, এই দৃশ্যকল্পের তরঙ্গ বেশি। এখানে হচ্ছে λ2 ইজ গ্রেটার দেন λ1, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এই যদি এই ম্যাথটা করে দিয়ে আসতে পারো তাহলে তুমি 4 নাম্বার পাবা। ওকে, এরপর আসো পরবর্তী যে ম্যাথটা, সেটা হচ্ছে কি আমাদের এটা মানে পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন চ্যাপ্টার 3 আর চ্যাপ্টার 4, যেটার দহন তাপ আছে বা গঠন তাপ আছে, এনথালপি নির্ণয়, দুইটা এখানে প্রশ্ন। একটা সিকিউতে এটা একটা কম্বিনেশন করে দিছে, ঠিক আছে, সমন্বয় করছে। তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের চিটং বোর্ডে আসতে পারে। ওকে, আমাদের এখানে দেখো এক্স যোগের গঠন আকৃতি সংকরণের সাহায্যে ব্যাখ্যা করো। তাহলে এক্স যোগটা কি, যারটার আণবিক ভর দেওয়া আছে 16। তাহলে এক্স এখানে আমরা জানি হচ্ছে কি মিথেন, আর এটার ওয়াই এর আণবিক ভর দেওয়া আছে 30। তাহলে ওয়াই হচ্ছে কি ইথেন, C2H6। এটা হচ্ছে মিথেন আর এটা হচ্ছে ইথেন। তাহলে এক্স এর গঠন আকৃতি সংকরণের সাহায্যে ব্যাখ্যা করতে হবে। তাহলে আমরা সংকরণ, এক্স মানে মিথেন, মিথেনের সংকরণ হচ্ছে sp3, তাহলে আমরা sp3 সাহায্যে ব্যাখ্যা করব। এক্স যোগটি হচ্ছে মিথেন, এখানে লিখে দিচ্ছি এক্স এক্স যোগটি হলো মিথেন। তাহলে মিথেন যদি হয় এখানে আমাদের এই যে বা CH4, তাহলে প্রথমে কার্বন 1s2 2s2 2px 2py 2pz উত্তেজিত অবস্থায় গেলে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনগুলো এস থেকে একটা ইলেকট্রন পিজেটে যাবে। তাহলে এখানে এখন 4টা
ইলেকট্রনের সর্বশেষ শক্তি চারটায় কি সংকরণে অংশগ্রহণ করবে, এখন অংশগ্রহণ করে ψ1 ψ2 চারটাই sp3 হবে। দেখো এই যে এটা হচ্ছে এখন ψ1, এটাও ψ1, এটাও ψ1, এটাও ψ1, এখানে চারটাই হচ্ছে কি sp3, এই চারটাই হচ্ছে sp3, এই যে sp3 sp3, এই যে sp3, এই যে sp3, এই চারটাই sp3। তাহলে আমাদের sp3 আমরা বলতে পারি সংকরণের পূর্বে হচ্ছে কি একটা s, তিনটা p, এই যে দেখো একটা s, একটা s তার একটা ইলেকট্রন, আর হচ্ছে কি তিনটা p, একটা দুইটা তিনটা, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা, এখানে একটা, এটা হচ্ছে px অরবিটাল, এটা py, এটা pz। তাহলে এই চারটা মিলে হচ্ছে কি সমশক্তির চারটা অরবিটাল গঠন করে। এই যে এনার্জি সেম, এই একটা দুইটা তিনটা, এই চারটা, চারটাই হচ্ছে কি sp3, যে এটাও sp3, এটাও sp3, এটাও sp3, এটাও sp3, চারটার ইলেকট্রনও সেম একটা করে। এই চারটা সমশক্তির, এই চারটা সমশক্তির sp3 অরবিটালে চারটা হাইড্রোজেন আসবে। এখন এই যে হাইড্রোজেনের, এই যে এখানে হাইড্রোজেন আছে না মিথেনে, চারটা হাইড্রোজেন, এই যে এই হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s1, তার আকৃতি হচ্ছে এই যে হাইড্রোজেনের, এই যে তার স্পিন চেঞ্জ হয়ে যাবে, এই যে এখানে এসে জাস্ট এটাই হচ্ছে হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, হাইড্রোজেনের s অরবিটাল এসে এখানে এই যে কার্বনের সাথে গঠন করবে মিথেন। ক্লিয়ার? তাহলে এখানে আমরা X যৌগের গঠন, এই যে মিথেন যৌগের গঠনটা আমরা সংকরণের সাহায্যে এভাবে ব্যাখ্যা করলে আমরা 3 নাম্বার পাবো। তাহলে এখানে দেখো আমাদের যদি বলি এখানে এই যে মিথেনের যে আমি গঠনটা আঁকলাম, এখানে দেখো এই যে মিথেনের যে গঠনটা আঁকলাম, এই যে মিথেনের যে গঠনটা আঁকলাম, তার sp3 সংকরণ, এখানে তার স্ট্রাকচারটা হচ্ছে কি টেট্রাহেড্রাল, এই যে এখানে তার এই যে স্ট্রাকচারটা হচ্ছে কি টেট্রাহেড্রাল। এটা একটু লিখতে হবে, কারণ লিখলে স্যারেরা একটু নাম্বার দিবে আর কি, তোমাদেরকে নাম্বার আর কাটার সুযোগ থাকে না। এই যে এই স্ট্রাকচারটা এইভাবে করে এঁকে দিবা। এই ধরনের যদি কোনো প্রশ্ন আসে তাহলে এর গঠনটা হচ্ছে কি চতুস্তলকীয়, আর এর বন্ধন কোণ হচ্ছে কি এই যে বন্ধন কোণটা হাইড্রোজেন কার্বন, হাইড্রোজেন বন্ধন কোণ হচ্ছে কি 109.5 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এই ধরনের এইভাবে করে যদি তোমরা এঁকে দাও সংকরণটা এবং বন্ধন কোণ আর হচ্ছে গঠন, তাহলে তুমি এখানে 3-3 পাবা। তাহলে এই ধরনের যৌগ আসলে আশা করি তোমরা অ্যান্সার করতে পারবা। ওকে, তাহলে এটা হচ্ছে সংকরণ হচ্ছে sp3, আর গঠন হচ্ছে চতুস্তলকীয়, আর এর বন্ধন কোণ হচ্ছে 109.5 ডিগ্রি। ওকে, এরপরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কি জ্বালানি হিসেবে কোনটা উত্তম। আমাদের এখানে এই যে দুটো দেওয়া আছে, হাইড্রোকার্বন দেওয়া আছে, হাইড্রোকার্বনের মধ্যে জ্বালানি হিসেবে কোনটা উত্তম আমাদেরকে বের করতে হবে। দেখো তাহলে আমাদের এখানে দেওয়া আছে দুইটা সম্পৃক্ত হাইড্রোকার্বন, একটা হচ্ছে কি এক্স যেটার আণবিক ভর 16 আর ওয়াই এর আণবিক ভর দেওয়া আছে 30। তাহলে এক্স হচ্ছে এখানে মিথেন আর ওয়াই হচ্ছে ইথেন। এই দুইটার গঠন তাপ দেওয়া আছে হচ্ছে কি -75 আর -85, আর এটার কার্বন এবং হাইড্রোজেনের দহন তাপ দেওয়া আছে 395 আর 220। তো বলা হচ্ছে এক্স এবং ওয়াই এর মধ্যে জ্বালানি হিসেবে কোনটা বেশি উত্তম।
তাহলে জ্বালানি হিসেবে উত্তম আমাদেরকে প্রথমে এদের ডেলএচ বের করতে হবে, ঠিক আছে? ওকে, দেখো প্রথমে আমরা মিথেন এটার দহন বিক্রিয়াটা করব। যেমন দেখো মিথেন CH4 প্লাস অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড প্লাস জলীয় বাষ্প। তাহলে এখানে সমতা বিধান আছে কিনা দেখবা। অক্সিজেন এখানে আছে 4টা, 2, তাহলে এখানে 2 দিতে হবে, ঠিক আছে? একটু সমতা বিধান করতে হবে। আচ্ছা, এখানে কার্বনের যে দহন তাপ বলছে, তাহলে কার্বনের আগে দহন বিক্রিয়াটা করি, এরপর হাইড্রোজেনের দহন বিক্রিয়াটা করতে হবে। তাহলে কার্বনের দহন বিক্রিয়া মানে হচ্ছে কি, এই যে কার্বনের দহন বিক্রিয়া হচ্ছে কি CO2, আর হাইড্রোজেনের হচ্ছে কি দহন তাপ মানে হচ্ছে হাইড্রোজেনের দহন বিক্রিয়া, হাইড্রোজেন গ্যাস H2O, তাহলে এটা ½ মোল। তাহলে এখানে যে দেখো এখানে কার্বনের দহন, এই যে কার্বনের দহন মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া, আর হাইড্রোজেনের দহন মানে হচ্ছে হাইড্রোজেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া। তাহলে এখানে যেটা উৎপন্ন হচ্ছে কি, তাহলে এখানে কার্বনের দহনের ফলে উৎপন্ন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, আর হাইড্রোজেনের দহনের ফলে উৎপন্ন হচ্ছে জলীয় বাষ্প। তাহলে কার্বনের দহন মানে অ্যাকচুয়ালি হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ। ক্লিয়ার? তাহলে এটা এখানে যেটা পাবো সেটা হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ হচ্ছে এটা, আর এটা হচ্ছে কি জলীয় বাষ্পের গঠন তাপ, ঠিক আছে? তাহলে আমরা এখানে বলতে পারি এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি কার্বনের দহন তাপ মানে হচ্ছে কি এই যে কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ, এই, আর এটা হচ্ছে কি জলীয় বাষ্পের গঠন তাপ। এই যে এই দুইটা মান 395 আর 220। ক্লিয়ার? এটা একটু মনে রাখবা। অনেক সময় তোমাদেরকে কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ বা জলীয় বাষ্পের গঠন তাপ না বলে কার্বন এবং হাইড্রোজেনের যথাক্রমে দহন তাপ বলতে পারে, খেয়াল রাখবা। তাহলে আমরা এখানে এই যে কার্বন ডাইঅক্সাইড আর জলীয় বাষ্পের আমরা এখন এই হিসাব করব। তাহলে ΔH সমান হচ্ছে কি, এই যে ΔH সমান হচ্ছে কি উৎপাদের গঠন তাপ ΔH F অফ কার্বন ডাইঅক্সাইড প্লাস 2 ΔH F অফ জলীয় বাষ্প, ঠিক আছে? যে মাইনাস ΔH F অফ মিথেন প্লাস ΔH F অফ অক্সিজেন। ওকে, তাহলে আমরা এখন এর মানগুলো আমরা বসাবো। তাহলে কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ কত বলছি, এই যে গঠন তাপ এখানে মাইনাস দিতে হবে, কারণ অলওয়েজ দহন তাপ অলওয়েজ নেগেটিভ। তাহলে এটা হবে -395 প্লাস 2 ইন্টু জলীয় বাষ্পের কত দেওয়া আছে 2 ইন্টু -220 মাইনাস মিথেনের কত, মিথেনের গঠন তাপ দেওয়া আছে কত -75, আর হচ্ছে কি মৌলিক অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে 0। মৌলিক পদার্থের গঠন তাপ সবসময় 0 আসে। তাহলে আমরা এখান থেকে আমরা ΔH ক্যালকুলেট করলে আমরা ΔHটা পাবো হচ্ছে কত, আমরা পাইছি হচ্ছে -760 পাইছি ক্যালকুলেট করে। তাহলে হচ্ছে -760, তাহলে এটা হচ্ছে কি -760 কিলোজুল পার মোল। ওকে, তাহলে আমরা ক্যালকুলেট করে যদি -760 পাই, এটা হচ্ছে কয় মোল মিথেন থেকে, 1 মোল মিথেন থেকে। তাহলে 1 মোল মানে কত গ্রাম, 16 গ্রাম। দেখো তাহলে 1 মোল মিথেন বা 16 গ্রাম মিথেন থেকে উৎপন্ন তাপ হচ্ছে কত 760 কিলোজুল। তাহলে 1 গ্রাম মিথেন থেকে উৎপন্ন তাপ হচ্ছে কত, এই যে 760-কে 16 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের আসে 47.5 কিলোজুল। ওকে, তাহলে 1 গ্রাম প্রতি গ্রামে হিসাব করতে হবে। এরপর আসো এখন আমরা ইথেনেরটা হিসাব করব। প্রথমে আমরা কি হিসাব করছি,
মিথেনেরটা হিসাব করছি না, এখন মিথেনেরটা বের করছি। এরপর আমরা ইথেনের দহন তাপ সেম দহন বিক্রিয়া করব, এরপরে তার আমরা ডেলএইচ বের করব ইথেনের। দেখো তাহলে ইথেনের ক্ষেত্রে তাহলে C2H6 প্লাস 7/2 O2 ইকুয়াল টু কার্বন ডাইঅক্সাইড প্লাস জলীয় বাষ্প। তাহলে এখন হচ্ছে কার্বন হচ্ছে 2টা মিলছে 4টা, হাইড্রোজেন হচ্ছে 6টা, তাহলে এখানে 3, তাহলে হাইড্রোজেন 3টা, 3 4 7টা মিলছে এখন। ওকে, তাহলে সবগুলা গ্যাস, এগুলো তোমরা গ্যাস লিখবা। ওকে, ইথানো গ্যাস, এগুলো সবগুলা জি লিখবা। ওকে, এটা ডেলএইচ সমান তাহলে কত? উৎপাদের গঠন তাপ বিয়োগ বিক্রিয়কের, তাহলে 2 ডেলএইচ F of carbon dioxide plus 3 ডেলএইচ F of H2O minus ডেলএইচ F of C2H6 বা ইথেন প্লাস ডেলএইচ 7/2 ডেলএইচ F of অক্সিজেন। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে কি আমরা এখন মানগুলো বসাবো। তাহলে কার্বন ডাইঅক্সাইডের আমরা কত পাইছিলাম? কার্বন ডাইঅক্সাইডের এখানে যে গঠন তাপ 395, আর এটা হচ্ছে 220। 395 2 into minus 395 plus 3 into minus 220, থার্ড ব্র্যাকেট দিতে হবে, মাইনাস এই যে ইথেনের হচ্ছে কত, ইথেনের গঠন তাপ কত দেওয়া ছিল? -85 প্লাস 7/2 অক্সিজেন মৌলিক পদার্থ, সেক্ষেত্রে তার হচ্ছে কি 0। তাহলে আমরা এটা ক্যালকুলেট করে পাই হচ্ছে কত? এই ক্যালকুলেট করলে আমরা পাবো -1365 1365 কিলোজুল পার মোল। তাহলে এটা আমরা প্রতি মৌলের জন্য পাই। প্রতি মোল ইথেনের জন্য আমরা তার ডেলএইচ বা এনথালপি পাই হচ্ছে তাপের পরিবর্তন হচ্ছে কত? উৎপন্ন তাপ 1365। তাহলে 1 মোল ইথেন মানে হচ্ছে কত? 30 গ্রাম। তাহলে 1365 পাই হচ্ছে কত? 30 গ্রাম থেকে। তাহলে 1 মোল অথবা 30 গ্রাম ইথেন হতে উৎপন্ন তাপ 1365 কিলোজুল। এরপর আমরা তাহলে 1 গ্রাম প্রতি গ্রামের জন্য আমরা হিসাব করতে হবে। তাহলে 1365 ডিভাইডেড বাই 30, আমরা তাহলে এখানে পাই 45.5 কিলোজুল পার মোল। তাহলে আমরা মিথেনের ক্ষেত্রে পেয়েছিলাম হচ্ছে 47.5। তাহলে মিথেন, আমি যদি বলি মিথেন আর ইথেন এই দুটা থেকে পাওয়া, তাহলে এটা পাইছিলাম 47.5, আর ইথেন পেয়েছিলাম, এখন পেয়েছি এটা। তাহলে আমাদের জ্বালানি হিসাবে কোনটা উত্তম? অবশ্যই যেখান থেকে বেশি পরিমাণ প্রতি গ্রাম মিথেন থেকে আমরা বেশি পরিমাণে আমরা কি পাই? তাপ পাই, ওই জন্য জ্বালানি হিসেবে আমাদের মিথেন উত্তম। সুতরাং জ্বালানি হিসেবে মিথেন অধিক উত্তম। ওকে, তাহলে আমরা এই পর্যন্ত আজকে আমরা যে কয়টা আমরা সিকিউ আপনার প্র্যাকটিস করেছি, যেগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল স্টুডেন্টরা বেশি পরীক্ষায় অ্যান্সার করে, আমরা ওই ম্যাথগুলো আমরা সলভ করার চেষ্টা করছি। প্রথমে করছি আমরা কি অদক্ষেপ পড়বে কি পড়বে না, আর হচ্ছে কি শনাক্তকারী পরীক্ষা আমরা একটু দেখি ইন্টারনাটসাল সবগুলা। তাহলে এরপরে হচ্ছে কি আমরা যে অদক্ষেপ পড়ে কি পড়বে না করছি।
এরপরে হচ্ছে কি আমরা করছি এই গলনাঙ্কের ভিন্নতার কারণ, তারপর হচ্ছে কি যৌগ গঠন করবে কি করবে না রঙিন যৌগ পর্যাবৃত্ত ধর্ম থেকে সিএফটির সাহায্যে আমরা ব্যাখ্যা করছি। এরপরে হচ্ছে কি ক্রোমিয়াম রঙিন যৌগ গঠন করবে, জিঙ্ক করবে না যেহেতু ডি অরবিটাল ফাঁকা নেই, এটা ব্যাখ্যা করতে হবে এইভাবে। এরপরে হচ্ছে কি আমরা ক্যাপি ক্যাসির ম্যাথ করছি, প্রথমে বিক্রিয়া দেওয়া আছে সেখানে ক্যাপির মান থেকে আমরা ক্যাসির মান বের করছি। তারপরে হচ্ছে কি আমরা ওই ক্যাসির মান বের করছি। এরপরে হচ্ছে তাপমাত্রা, দুইটা বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা ও চাপের পরিবর্তনের প্রভাব আমরা বের করছি, এই যে লাশ হাতেলের নীতির সাহায্যে তাপমাত্রার প্রভাব, এরপরে চাপের প্রভাব। তারপরে আমরা যে গুণগত রসায়ন থেকে আমরা কি কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করছি। এরপরে হচ্ছে আমরা দুইটা মডেল থেকে আমরা কোনটার তরঙ্গ দৈর্ঘ্য বেশি কোনটার তরঙ্গ দৈর্ঘ্য কম আমরা যে λ2 এর মান বেশি পাইছি 656 ন্যানোমিটার, ওইখানে ছিল 121 ন্যানোমিটার, 102 ন্যানোমিটার। এরপর আমরা পরবর্তী লাস্টে যেটা করছি সেটা হচ্ছে আমরা মিথেনের সংকরণের সাহায্যে তার আকৃতি এবং গঠন নির্ণয় করছি। এরপরে হচ্ছে কি আমরা জ্বালানি হিসেবে কোনটা অধিক উত্তম, মিথেন এবং ইথেনের মধ্যে জ্বালানি হিসেবে কোনটা অধিক উত্তম। সর্বশেষ আমরা পাইছি কি আমরা এই যে মিথেন সে 47.5 আর ইথেন হচ্ছে 45.5, সেহেতু আমাদের এখানে মিথেন বেশি উত্তম। তো তোমরা যারা এখন চট্টগ্রাম বোর্ডের যারা পরীক্ষার্থী আছো, তোমরা আগামী 2 তারিখ তোমাদের পরীক্ষা, তোমরা এই প্রশ্নগুলো যদি সলভ করো এই ধরনেরই তোমরা প্রশ্ন আশা করি পাবে, আশা করি প্রশ্ন সহজ হবে। তো আমি তোমাদের এই স্লাইডটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সবাই সেখানে স্লাইড থেকে দেখে তোমরা সহায়তা নিতে পারো। থ্যাংক ইউ।